আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্যই বলবো যে আমরা আহ, চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে আবার সতেজ করা এবং আগের মতো একটা স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা। বাংলাদেশের অর্থনীতি মোটামুটি, আমি বলবো যে সাধারণত আমরা একটা স্থিতিশীল পরিবেশেই ছিলাম, কিন্তু অতি সম্প্রতি গত কয়েক বছরে এই স্থিতিশীলতা বেশ বড়ভাবেই হোঁচট খায়। এবং এটার কারণে আমরা দেখেছি যে আমাদের অর্থনীতিতে বড় রকমের একটা সংকট সৃষ্টি হয়েছিল। এটা সংকটটা ব্যালেন্স অফ পেমেন্টে ছিল, ডলারের সংকট ছিল, এক্সচেঞ্জ রেটের ডিপ্রিসিয়েশন ছিল, এবং মূল্যস্ফীতির একটা ঊর্ধ্বমুখী বিশাল প্রবণতা ছিল। সব মিলিয়ে একটা অস্থিরতা বিরাজ করছিল, এবং সেখান থেকেই আমাদের লক্ষ্যটা হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা এবং দ্রুত আমাদের অর্থনীতিকে আবার একটা স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থানে নিয়ে আসা। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনাদেরকে আমরা এটুকু বলতে পারি যে আংশিকভাবে হলেও আমরা এই ক্ষেত্রে সফলতা অর্জন করেছি। ব্যালেন্স অফ পেমেন্টে যেটা বিশাল আকারে ঘাটতি ছিল সেটা এখন আর নাই। আমরা যদি দেখি 24-25 অর্থ বছর যেটা সদ্য শেষ হলো, সেখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমরা উদ্বৃত্ত, সবগুলোর ক্ষেত্রেই উদ্বৃত্ত। আমাদের কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিটে সারপ্লাস ছিল বহু বছর পরে, যেটা তার আগের বছর এটা প্রায় 6.5 বিলিয়ন নেগেটিভ ছিল, সেটা পজিটিভে চলে আসছে এবছর। আমরা জানি যে ওভারঅল যেটা ব্যালেন্স যেটা হয়, অর্থাৎ রিজার্ভ বিল্ড আপ, সেটাকে ইন্ডিকেট করে। তো ওভারঅল ডেফিসিট যেটা ছিল সেটা গত বছর 3.5-4 বিলিয়নের মতো নেগেটিভ ছিল, এবছর সেটা উল্টো 3.5-4 বিলিয়ন পজিটিভ হয়েছে, অর্থাৎ প্রায় 7 বিলিয়নের মতো টার্ন অ্যারাউন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এটার মূলে আমরা যেটা বলবো, অবশ্যই এটার মূলে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আমাদের রেমিটেন্সের প্রবাহ প্রায় 29% বৃদ্ধি পেয়েছে, যেটা একটা বড় অবদান রেখেছে এখানে। আমাদের অনেক সংকট সত্ত্বেও, অনেক অস্থিরতা সত্ত্বেও এক্সপোর্ট কিন্তু বেড়েছে প্রায় 9%-এর মতো। তো সেটাও একটা উল্লেখযোগ্য দিক। আর যেটা হয়েছে যে সবচেয়ে বেশি যেটা হয়েছে যে উপর দিকের থেকে যে ধরনের অর্থ পাচারটা হচ্ছিল, সেটা ব্যাংক ডাকাতির মাধ্যমেই হোক বা সেটা দুর্নীতি এবং কমিশন বাণিজ্য ইত্যাদির মাধ্যমেই হোক, সেই প্রবণতাটা অনেকটা কমে গেছে। যে কারণে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো, যেটা দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে বা সৌদি আরব থেকে সরাসরি লন্ডন বা নিউ ইয়র্ক বা প্যারিস চলে যেত, সেটা এখন কম যাচ্ছে। ফলে ওই টাকাটা বাংলাদেশে আসছে, যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এটা কিন্তু হঠাৎ করে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা হঠাৎ করে বেশি আয় করছেন তা নয়, তারা যে হঠাৎ করে 30% বেশি টাকা পাঠাচ্ছেন তাও নয়। এটা মূল জিনিসটা হচ্ছে তারা যাই পাঠাচ্ছে সে টাকা থেকে 30% কম বাইরে গিয়েছে। অর্থাৎ এটাকে আমরা বলি মিসডাইরেক্টেড হয়ে বা অন্য খাতে প্রবাহিত করে বাইরে চালান করে দেওয়া হয়েছে, সেটা হয়নি, ফলে টাকাটা দেশে এসছে। দ্বিতীয়ত যেটা হয়েছে, আপনারা হয়তো খেয়াল করবেন অনেক পত্রিকায় লিখছে, বাট এটা ভুল ক্রমে লিখছে যে আমাদের আমদানি কমে গেছে। আসলে কিন্তু আমদানি কমেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে দেশের যে মূল্য দিয়ে আমরা কিনতাম সেই মূল্যটা কমে আসছে। মূল্যটা কমে আসছে কারণ হচ্ছে দুটো কারণ এখানে। একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে আগে টাকা পাচারের জন্য
ব্যাপকভাবে মূল্য বৃদ্ধি করে ইম্পোর্ট এলসি খোলা হতো, সেই প্রবণতাটা কমে আসছে, কারণ পাচারকারীদের সংখ্যাটা এখন কম এবং সেই বৃহৎ আকারের পাচারকারী এখন দেশে নাই, বা থাকলে হয়তো জেলে আছেন বা কিছু একটা, সেই কারণে কমে আসছে। একই কারণে মানে রপ্তানি যে এটা প্রবণতাটাও, সেটার ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে আন্ডার ইনভয়েস করা হতো, সেটাকে এখন সেটা কম হচ্ছে। ফলে সব মিলিয়ে আমাদের আমদানি ব্যয় কমে গেছে, আমাদের রপ্তানি একটু বেড়েছে, আমাদের রেমিটেন্সটা ব্যাপকভাবে বেড়েছে, এবং সবকিছুর মূলে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে গভর্নেন্স। অর্থাৎ যেভাবে অর্থ বিদেশে পাচার হতো, সেইভাবে এখন আর অর্থ পাচার হচ্ছে না, এবং এটা আমাদেরকে স্বস্তির জায়গায় নিয়ে এসছে। যে কারণে আজকে আমাদের রিজার্ভ কেন বেড়েছে, এই কারণেই বেড়েছে, আমাদের টাকাটা বাইরে অতখানি যায়নি, এটা মোটামুটি ভাবে বাংলাদেশে আছে, এবং এটার কারণেই আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস, আমাদের ওভারঅল সারপ্লাস হয়ে গেছে, এবং আমাদের আহ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিজার্ভে একটা বিশাল ঊর্ধ্বমুখী প্রবণতা। আমরা গত এক মাসে $1 বিলিয়ন উপর বাজার থেকে কিনেছি, আমাদের অভ্যন্তরীণ ইন্টারব্যাংক মার্কেট থেকে কিনেছি। তাতে কি আমাদের ডলারের দাম বেড়েছে না বাড়েনি? আমরা কি ডলার বিক্রি করেছি গত এক বছরের উপর হয়ে গেল আমি এই পদে এসেছি, একটা ডলারও কিন্তু আমরা রিজার্ভ থেকে বিক্রি করি। তাতে কি আমাদের টাকার মান কি 180-তে চলে গেছে? যায়নি। তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে বলবো যে যেসব পলিসি নেওয়া হয়েছে, হ্যাঁ আমাদের কিছু পলিসি টাইটনিং করতে হয়েছে। আমরা ইন্টারেস্ট পলিসিটাকে টাইট করেছি, পলিসি রেটকে বাড়িয়ে 10-এ নিয়ে আসছি, এবং সেখানে এটা আছে এখনো, যেটা কাজ করছে, আমাদের টাকার মূল্যমানকে বাড়িয়ে দিচ্ছে, টাকাকে অ্যাট্রাকটিভ করছে অ্যাজ এন অ্যাসেট, টাকা থেকে মানুষ বের হচ্ছে না। দেশে ডলারের সংকট নাই, কিন্তু টাকার একটা সংকট আছে, অর্থাৎ টাকা অনেক মূল্যবান। এই যে টার্ন অ্যারাউন্ডটা, যেখানে টাকার কোনো দাম ছিল না, সবকিছু সবাই ডলারের পেছনে ছুটছিল, সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী করতে পেরেছি। এটা কিন্তু একটা বিশাল টার্ন অ্যারাউন্ড। তো যাই হোক, আমি যেটা বলবো যে আমরা স্থিতিশীলতাটা ফিরিয়ে আনতে পেরেছি, মূল্যস্ফীতিটা আমরা কাজ করছি, কিছুটা সাকসেসফুল, কিছুটা কাজ করছি, কিন্তু এখনো আমাদের আরো কাজ করতে হবে। একটা ওয়েল এন্ট্রেন্সড মূল্যস্ফীতির প্রবণতাটা কিন্তু একদিনে হয়নি, এটা অনেকদিন ধরেই এটা ঊর্ধ্বমুখী হচ্ছিল, এবং আগের সরকার কিছুটা চাপিয়ে রেখেছিল, অর্থাৎ তথ্যগত বিভ্রান্তি সৃষ্টি করে, মিসরিপোর্টিং করে দেখাতে হতো যে মূল্যস্ফীতি 9.9, 9.9, 9.96 ইত্যাদিতে ঠেকে আছে, কিন্তু 10 আর ক্রস করতে দেয় নাই কোনোদিন। যে কারণে অগাস্ট মাসের ডাটা, 24 সালের অগাস্টের ডাটা যখন আসলো, যখন এটা স্বাধীনভাবে বিবিএস প্রকাশ করলো, তখন সাথে সাথে এটা 12%, 12.5% চলে গেল, এবং একই সাথে খাদ্য মূল্যস্ফীতি 14.5% চলে গেল। তো এই যে উল্লম্ফনটা, এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট, আগে থেকে এটা হয়েছিল, এটা অফিসিয়ালি রিকগনাইজড হলো অগাস্ট মাস থেকে, গত বছর মূল্যস্ফীতি সে 12.5 থেকে এখন 8.5-এ নেমেছে গত মাসে, গত মাসে না মানে তার আগের মাসে জুলাইতে। আমরা আশা করেছিলাম যে আরেকটু কমবে, কিন্তু একটা কারণে কমে নাই, সেটা ছিল চালের দাম। চালের দাম হঠাৎ করে দেশের অভ্যন্তরীণ বাজারে প্রায় 10 টাকা, 8 টাকা থেকে 10 টাকা বেড়ে যায় পার কেজি, যেটা 14.5%-র উপরে, 16.5%-এর মতো ছিল। এবং আপনারা জানেন যে চালের ওজন, ওয়েটটা কিন্তু অনেক বেশি আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্সে। সে কারণে শুধুমাত্র চালের মূল্য বৃদ্ধির জন্যই আমাদের মূল্যস্ফীতিটা গত মাসে
একটু বেড়েছে, প্রায় 0.05 বেড়েছে, 0.06 বেড়েছিল। তো এটাকে যদি আমরা চালের দামটাকে যদি আমরা স্থিতিশীল রাখতে পারতাম গত মাসে, জুলাই মাসে, তাহলে কিন্তু মূল্যস্ফীতি 7.4-এ নেমে আসতো, কিন্তু সেটা হয়। তো যাই হোক, দেরিতে হলেও সরকার উদ্যোগ নিয়েছে চাল আমদানি। এখানে বিভিন্ন রাজনীতি কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরস কাজ করে, যে কারণে চাল আমদানি করতে সময় লেগে যায় প্রত্যেক বছরই। এটা আমাদের একটা ব্যর্থতাই বল, কারণ সময় মতো আমরা চাল আমদানি করতে পারি না যখন আমাদের দরকার। সে কারণে মূল্যস্ফীতিটা একটু বেড়ে গেছে, কিন্তু চাল আমদানি শুরু হয়ে গেছে, অলরেডি 5 টাকা করে দাম কমে গেছে। তো আমরা আশা করি আগামীতে আমরা মূল্যস্ফীতিকে আরো দ্রুত কমিয়ে আনতে পারবো। আমাদের লক্ষ্যটা হচ্ছে একটাই, যে মূল্যস্ফীতিকে আমাদের 5%-এর নিচে নামিয়ে আনতে হবে, অন্যান্য দেশের সাথে একটা তাল মিলিয়ে রাখতে হবে। তা না হলে মুদ্রার মূল্যমান আমরা ধরে রাখতে পারবো না। সেই লক্ষ্যে আমরা কাজ করব। তো যাই হোক, সামগ্রিক অর্থনীতির সাথে যে জিনিসটা আরেকটু জড়িত, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং খাত। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা একটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশনের ব্যাপার এখানে আছে। এখানে অনেকগুলো দিক থেকে আমরা ব্যাংকিং খাতকে শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিচ্ছি। আমরা যেটা করতে যাচ্ছি, কিছু জিনিস করা হয়ে গেছে। যেমন আমরা বলি যে আমরা আইন করে দিয়েছি যে কোনো ব্যাংক যদি তাদের নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন করা না হয়, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। যদি কোনো ব্যাংকের ক্যাপিটাল 10%-এর নিচে হয়, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। এবং যদি কোনো প্রফিট থাকে সেই সব ব্যাংকের, সেই প্রফিটগুলো এই প্রভিশনিং রিকোয়ারমেন্ট মিট করতে ব্যবহার করা হবে এবং ক্যাপিটাল বিল্ড আপ করতে ব্যবহার করা হবে। এটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেওয়া যাবে না। অবশ্যই ব্যাংকাররা ক্ষুব্ধ, তারা এ বিষয়ে প্রথমবারের মতো বাধাগ্রস্ত, যেটা ডিভিডেন্ড পায় নাই। কিন্তু ব্যাংক লস করবে, ব্যাংক ডিপোজিটরদের ডিপোজিটকে প্রভিশন করতে পারবে না, কিন্তু তারা ডিভিডেন্ড নিয়ে নেবে মালিক পক্ষ, সেটা তো হতে দিতে যাওয়া হবে না। কাজে আমরা এটা করেছি এবং সাকসেসফুলি করেছি, কাউকে অ্যালাউ করিনি, এবং আগামীতেও হবে না, যতদিন পর্যন্ত না সব ব্যাংক কর্তৃপক্ষ ডিভিডেন্ড এখানে নিয়ে আসেন। পরবর্তী বছরে আমরা যেটা করতে যাচ্ছি, যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে, যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে, ব্যাংক প্রভিশন মিট করতে পারছে না, ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মিট করতে পারছে না, দুর্বল একটা ব্যাংক ধুকে যাচ্ছে। কিন্তু একদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, আরেকদিকে রিওয়ার্ড হিসেবে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 3, 4, 5 মাসের বেতন। এটা অ্যাকসেপ্টেবল না, সেটা করা হবে। আমরা যেটা করেছি অলরেডি, সেটা হচ্ছে যে ব্যাংকের নীতিমালা আমরা পরিবর্তন করে দিয়েছি। ব্যাংকের নীতিমালা বলতে আমরা কি মিন করছি, যে ব্যাংকের লোন যদি 3 মাসের অধিক অনাদায়ী থাকে, সেটাকে ব্যাড লোন হিসেবে ক্লাসিফাই করে ফেলতে হবে। এবং যে প্রতিষ্ঠান এই 3 মাস অনাদায়ী রাখবে, তাদেরকে নন পারফর্মিং ডিফল্টার হিসেবে ডিক্লেয়ার করে তাদের সকল প্রকার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়, থামিয়ে দেওয়া যাবে। এটা আমরা ঢুকিয়ে দিয়েছি এবং এটাও চলমান। যে কারণে আপনারা দেখেছেন যে জুলাই মাস পর্যন্ত গত বছরের জুনের যে ডাটা ছিল, সেটাতে ছিল আমাদের এনপিএল ছিল 9%, 9.5%। এখন এই জুলাইয়ের ডাটা এখনো আসে নাই, বা অলমোস্ট মার্চের যেটা আসছে তাতে এটা বেড়ে 24% পার হয়ে গেছে এনপিএল। অবস্থাটা দেখুন কত খারাপ হয়েছিল, এবং এটা হয়তো 30-এর কাছাকাছি যাবে।
এই জুনের ডাটা যখন আসবে। আমি মনে করি যে আমরা ট্রান্সপারেন্সি নিয়ে আসছি ব্যাংকিং খাতে, আমরা দায়বদ্ধতা নিয়ে আসছি। লস করে প্রফিট নেওয়া, ডিভিডেন্ড নেওয়া যাবে না, বোনাস দেওয়া যাবে না। আমরা প্রতিটা ব্যাংকে যেখানে অনিয়ম দেখতে পাচ্ছি সেখানে তাদেরকে ফাইন করছি, এবং কর্মকর্তাদেরকেও আমরা দণ্ড দিচ্ছি, যাতে তারা সঠিকভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে। আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি জানুয়ারির 1 তারিখ থেকে। এটা প্রিপারেশন করতে আমাদের 2 বছর লেগেছে, কিন্তু এটা রেডি টু গো। নতুন ভাবে হবে, এবং এটা হওয়ার ফলে যেটা হবে যে আমাদের ঋণের শ্রেণীকরণটা আরো কঠোর হবে, আরো ফিউচারিস্টিক হবে, এবং ভবিষ্যৎকে সামনে রেখে, অর্থাৎ যে লোনটা আমরা জানি যে এটা আসবে না, সেটা আমরা এখনই ক্লাসিফাই করে দেব। ওয়েট করতে হবে না 3 মাস বা 9 মাস বা 1 বছর পর্যন্ত, যেটা যখন পর্যন্ত এটা প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার দরকার নেই। যখন এনাফ এভিডেন্স থাকবে যে এই লোন কালেক্ট হবে না, তাৎক্ষণিকভাবে সেটাকে ক্লাসিফাই করতে হবে। কারণ রিস্কটাকে দেখতে হবে, রিস্কটাকে অ্যাসেস করতে হবে। আমরা রিস্ক বেসড সুপারভিশনে যাচ্ছি। আমরা IFRS 9, যেটা পৃথিবীর সব দেশই প্রায় করে ফেলেছে, বাংলাদেশ করে না, আমরা সেই ভিত্তিতে ক্লাসিফিকেশন করতে যাচ্ছি ব্যাংকিং খাতের সকল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসকে। আমরা আশা করব যে বাংলাদেশের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। আমরা 5টা ব্যাংককে একীভূত করতে যাচ্ছি। এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে বলে আশাবাদী। সরকারের সাথে আলোচনায় বসবো আগামীকাল থেকে। এই 5টা ব্যাংককে একীভূত করে আমরা একটা বৃহৎ আকারের বড় ইসলামী ব্যাংক করতে হবে। সবচেয়ে বেশি ক্যাপিটাল এই ব্যাংকের থাকবে, এমন শক্তিশালী ব্যাংক, সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে এটাকে আমরা গড়ে তুলব, সবচেয়ে দুর্বল ব্যাংকগুলো থেকে। এটা টেস্ট কেস আমরা হাতে নিয়েছি। আশা করি 1-2 বছরের মধ্যে আমরা প্রমাণ করতে পারবো যে এটা সাকসেস কেস, এবং এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে দাঁড়িয়ে যাবে। কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি বিরোধিতা করবে, সেটা স্বাভাবিক, কিন্তু আমি সরকারের উদ্দেশ্যেও বলবো, সবার উদ্দেশ্যে, আপনাদের সহকারে, যে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে, এবং যেটা দেশের জন্য ভালো, যেটা আমাদের আমানতকারীদের জন্য ভালো, যেটা আমাদের ওইসব ব্যাংকের কর্মকর্তাদের জন্য ভালো, সেটাই করতে হবে।